তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে শ্যাম বর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপায় রাখতো তখন, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট পরি এত শক্ত তা কখনো ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম, আম্মা সবসময় বলতো। রূপার ক্ষেত্রেও তাই, কিন্তু পরি সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রাগ চটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়েছে তো। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরি তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টানকে গরুটা আর এগোতে পারতো না। তখন ভয় পাওয়ার বদলে পরি খিলখিল করে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখনও সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপ কাটলো, তখন ওর বয়স 7 বছর। ওজো যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। একটু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না, চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইলো? কি ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গেছি না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। টানা 1 সপ্তাহ ধরে আমি আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা 2 বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে, এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস। আমি তা বেশ বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচতে পারে না পরী। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিন বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছে হবে, ইস, তোর জীবনে যদি এমন কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে তুই এতদিনে চিনেই ফেলছিস, কিন্তু দেখছিস কিনা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলো, সে রাখাল ছিল না, সে শুধু আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও ছড়াতো না, কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগে কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো পুরুষের আগমন ঘটেছে। এ বিষয়ে বরাবরই পরী সচেতন। ভিতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছনে থেকে মোটা লাঠিটা বের করলো। এই লাঠি দিয়ে ছোটবেলায় সে চর্চা করত, এখনো করে। বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরী। সময় পেলে লাটালাটি শুরু করে দেয় সে। অন্ধকার তাকায় মুখটা ডাকতে হলো না পরীর। সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকছে এবং অন্ধকারেই চুরি করে। পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়লো। প্রথমে গেল রান্নাঘর, সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুললো। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকার লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখ গামছা জড়িয়ে দিয়ে উঠানের কোণে পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর, শরীর আরো গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি গাটাগাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে গেল সে। সকাল হতে সারা গায়ে টোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরী চোরকে ধরে ফেললো। আর আজকে চোরের বিচার হবে, এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারলো না। নৌকা আর বেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে জমিদার বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হচ্ছে পালকের। মিষ্টি আর রোমিও একই অবস্থা। বাইরের লোকজনের আওয়াজ পেতে ওরা বুঝলো বিচার আরম্ভ হতে চলছে, তাই ওরা ঘর ছেড়ে বের হলো। একটু এগোতে মুখোমুখি হলো আবির জানের। তিনি বললেন, কই যাও তোমরা? বিচার দেখতে? রুমে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে তিনি বাজখাই গলায় বললেন, বেড়াগোর সামনে যাও, মাথায় কাপড় কই? মাথায় কাপড় দেও তাড়াতাড়ি। কোন রকম 3জন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে, এক পাশে মহিলারা আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু এত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যে আফতাবউদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বীও আসছেন। চোরকে টেনে আনলো 2জন লোক। গামছাটা সরিয়ে মুখ দেখতে সবাই অবাক হয়ে গেছে। এ তো উত্তরপাড়ার খানায়, ওর এত বড়
সাহস হলো কিভাবে? আফতাবুদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস কোন সাহসে? তাও আবার অন্তর্মহলে ঢুকেছিস? কানাই জবাব দিল না। রাত ভোর বৃষ্টিতে ভিজাই, এখন জ্বরে খাচ্ছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। এরই মধ্যে আখির বলে উঠলো, যাই হোক, চুরি করছে যখন শাস্তি পেতে হবে। গ্রামে সবাই আমার ভাইকে সম্মান ও শ্রদ্ধা করে, আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারকে অপমান করেছে সে, তাই ওর কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন বলে সবার দিকে দৃষ্টি মেলেন আখির। পালক, মিষ্টি আর রুমে যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভিতরে চলে এলো, ওর পিছু পিছু মিষ্টি রুমেও এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে। তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতার ফিতা বাঁধছিল। পলকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আমরা বের হয়নি, ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রোমে পলককে টেলে এক জায়গায় দাঁড়িয়ে বলল, চোরটাকে ধরেছে জানিস? পরি। পরির নামটা শুনে চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরি ধরেছে? সর সর সর, গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস? ভাবছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলা ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি।